তো ডিফারেন্ট ABC তিনটা প্রোডাকশন ডিপার্টমেন্ট মিলে একটা প্রোডাক্ট যখন আমরা তৈরি করতেছি তখন ইন্ডিভিজুয়ালি ডিপার্টমেন্ট ওয়াইড যখন আপনার রিপোর্টটা তৈরি করতে হবে অবশ্যই আপনি ওভারহেডের একটা পোর্শন কিন্তু আপনি অ্যাড করবেন। এখানে নিশ্চয়ই ওভারহেড গেছে, প্রাইম কস্ট এখানেও ছিল, প্রাইম কস্ট প্লাস ওভারহেড, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ওভারহেড কিছু না কিছু করে আছে। সো এটাকে অ্যালোকেট না করা পর্যন্ত আপনি রিপোর্ট মেক করতে পারবেন না। অথবা এটা যদি এমন হয় একটা কমন ফ্যাক্টরি এনভায়রনমেন্ট কিন্তু এখানে তিনটা প্রোডাক্ট নিয়ে কাজ করে, ধরে প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি, আর যেহেতু একই সেম প্রিমিসে কাজ হয় বা একই ধরনের মেশিন বা কাছাকাছি সিমিলার ওয়ার্কার দিয়ে আপনি একাধিক ধরনের প্রোডাক্ট মেক করেন, এখানে ধরেন নন ট্রেসেবল, সহজে ট্রেস করা যায় না, এরকম অনেক খরচ থাকতে পারে, যেটাকে ওভারহেড বলতেছি আমরা। তাহলে প্রোডাক্ট এর যখন প্রাইসিং সেট করবেন ডেফিনেটলি ইউ নিড টু নো দ্য কস্ট। বি এর জন্য তাই, সি এর জন্য তাই, সবারই কস্ট জানা দরকার। সেক্ষেত্রে আপনাকে ওভারহেড অ্যালোকেট করতে হবে, আদারওয়াইজ ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট গুলাকে আপনি তার টোটাল কস্ট কত হলো একটা ইউনিটের জন্য বা গ্রস ইউনিটের জন্য এটা বের করা সম্ভব না। দ্যাটস ওয়াই নিড টু allocate বা distribute the overhead cost among the departments or the products or sometimes job, মানে different job, ভিন্ন ভিন্ন কাজের জন্য। এটা হলো প্রাইম মানে পারপাস অফ ওভারহেড অ্যালোকেশন। এখন ওভারহেড অ্যালোকেশন করতে গেলে একটা ড্রাইভার লাগে বা একটা বেসিস লাগে। ট্র্যাডিশনাল ওভারহেড অ্যালোকেশন বলার অর্থ হলো আমরা এখন যে মেথড গুলা দেখবো বা যে ওভারহেড নিয়ে আমরা ডিসকাস করতেছি এটা আসলে একদম ট্র্যাডিশনাল মেথডই। ট্র্যাডিশনাল মেথডের এগেইনস্টে আরেকটা মানে নন কনভেনশনাল মেথড আছে, সেটা হলো এবিসি, যেটাকে বলে অ্যাক্টিভিটি বেসড কস্টিং। এবিসিটা আমরা পরে এটা পরে আলোচনা করব, ট্র্যাডিশনালটা শেষ হলে অ্যাক্টিভিটি বেসড কস্টিং। সো এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে why it is traditional and this is conventional method of overhead allocation or overhead নিয়ে যা যা কনসেপ্ট আছে পুরো ব্যাপারটাই আসলে ট্র্যাডিশনাল। আর ট্র্যাডিশনাল পরের ভার্সনটা হচ্ছে এবিসি, এটা অ্যাক্টিভিটি বেসড কস্টিং, দ্যাটস ডিফারেন্ট থিং। সো অ্যাক্টিভিটি বেসড কস্টিং আসলে টোটাল কস্ট নিয়ে কিন্তু ডিসকাস করে না, ইট ডিসকাস অনলি ওভারহেড, শুধু ওভারহেড নিয়ে এর কাজ এবিসির যে মেথডটা। তো এটা আমাদের পরবর্তী লার্নিং ইস্যু। সো কস্ট অ্যালোকেশনের যে বিষয়টা, ওভারহেড অ্যালোকেশনকে অ্যালোকেট করতে গেলে অবশ্যই কিছু বেসিস লাগে, যেটা আমরা ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করতে প্রাথমিক ধারণা পাইছি। বেসিস অন হোয়াট বেসিস? অ্যাপ্লিকেশন বেসিস, ওভারহেড অ্যাপ্লিকেশন বেসিস। তো দেখবেন সাধারণত দুইটা ড্রাইভার থাকে, একটা হলো মেশিন আওয়ার আর একটা হলো লেবার আওয়ার। এর পাশাপাশি আরেকটা আছে, আরেকটা ড্রাইভার হলো ইউনিটস। আচ্ছা, কোন অ্যাজাম্পশন করতে পারেন যে ইউনিটস দিয়ে কখন কস্ট অ্যালোকেশন করা হয় বা ওভারহেড ডিস্ট্রিবিউট করা হয়? ইউনিটস ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ম্যানুফ্যাকচারিং তো ডেফিনেটলি আমরা ম্যানুফ্যাকচারিং এর মধ্যেই আছি, যতক্ষণ আমরা কস্ট অ্যাকাউন্টিং করতেছি মোটামুটি 99% আমরা ম্যানুফ্যাকচারিং এনভায়রনমেন্টে আছি। সো সামটাইমস মেশিন আওয়ার, কখন মেশিন আওয়ার ইউজফুল, কখন লেবার আওয়ার ইউজফুল এবং কখন ইউনিটস ইউজফুল, এটা একটা জেনারেল নলেজ মানে কস্ট অ্যাকাউন্টিং পার্সপেক্টিভে। এটা হচ্ছে যেই ওয়ার্কিং এনভায়রনমেন্ট বা প্রোডাকশন এনভায়রনমেন্টটা অটোমেটেড অর মানে ভেরি মাচ মেশিন বেসড, মেশিন ইন্টেন্সিভ, রাইট, মেশিন ইন্টেন্সিভ এনভায়রনমেন্টের ক্ষেত্রে this is easy to divide or allocate the cost according to the machine hour. হতে পারে বাজেটেড মেশিন আওয়ার, হতে পারে অ্যাকচুয়াল মেশিন আওয়ার, দ্যাটস ডিফারেন্ট থিং, বাট দ্য মানে মেইন কনসার্ন হলো এখানে মেশিন আওয়ার। ডেফিনেটলি প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি ডিপেন্ডিং অন দেয়ার সেট আপ একটা থিওরিটিক্যাল ক্যাপাসিটি আছে। তো এই ক্যাপাসিটিটাকে আপনার ইজিলি ট্রেস করার জন্য সুবিধাজনক যেটা, সেটা হচ্ছে মেশিন আওয়ার। এটা যেমন আমরা 8 ঘন্টা একটা শিফট কনসিডার করি, যদি আপনার প্রোডাকশন বেশি হয়
you can run your machine 2 shifts. কিছু কিছু মেশিন আছে যেটা 3 শিফটে চলে 24 hours. সো এটা দিন দিয়ে হিসাব না করে যদি আপনি মেশিন আওয়ার দিয়ে হিসাব করেন, মানে এটা যে কোনো ধরনের পারফরম্যান্স মেজারমেন্টের জন্য অনেক বেশি অথেন্টিক হয়। দ্যাটস ওয়াই দিস ইজ মেশিন আওয়ার। আর যেগুলো হিউম্যান লেবার ইন্টেন্সিভ যেটা, সেটা হচ্ছে লেবার আওয়ার দিয়ে। হ্যাঁ, প্রত্যেকটা হিউম্যান লেবার ধরেন এক একটা শিফটে আমরা তো অ্যাপ্রাইজালের কাজ করি, মেশিনের প্রজেক্ট ফিনান্সে আমরা সাধারণত এই বাজেটগুলো করি। তো দেখছি যে এখানে আমরা লেবার আওয়ার ধরি কি, মানে 8 ঘন্টা 8 আওয়ার্স। একটা মানুষ স্ট্যান্ডার্ড 8 ঘন্টা কাজ করতে পারে, ওভার টাইম থাকলে আরো 2 ঘন্টা ধরা হয়, 10 ঘন্টা। এটা ডিপেন্ড করে কি ধরনের এনভায়রনমেন্টে কাজ হচ্ছে বা তার আসলে প্রোডাকশন এনভায়রনমেন্ট কি, প্রোডাক্ট কি। সেক্ষেত্রে যেমন গার্মেন্টস হলে 10 ঘন্টা ধরে নেওয়া যায়, একটা মানুষ 10 ঘন্টা কাজ করবে, এক্সক্লুডিং তার টিফিন বা রিক্রেশন এগুলো বাদ দিয়ে। নিট সে 10 আওয়ার্স দেবে, এইভাবে তার একটা লেবার আওয়ার কনসিডার করা হয়। এখন এটা যদি 500 ওয়ার্কার থাকে একদিনে, তাহলে ধরা যায় যে 5000 লেবার আওয়ার্স অর ডেইলি ক্যাপাসিটি। এটা দিয়ে সে যত প্রোডাকশন পারে করে। এটা একটা এনভায়রনমেন্ট। আর একটা হলো ইউনিটস হলো সেইটাই যেই ধরনের ওয়ার্কিং এনভায়রনমেন্ট যেটা কিনা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করে, সিঙ্গেল প্রোডাক্ট অর সিঙ্গেল জব অর সিঙ্গেল ডিপার্টমেন্ট। অর্থাৎ এখানে ডিপার্টমেন্ট এ বি সি ডি নাই, জব 101, জব 102, 103 এরকম নাই। মানে যা ওভারহেড বাবদ খরচ হয় পুরাটা একটা প্রোডাক্টই কনজিউম করে, এক ধরনের কাজের জন্যই খরচ হয়, বা পুরা ডিপার্টমেন্টই একটা, ওর 2-3টা ডিপার্টমেন্ট নাই। সো এটাকে যখন আপনি ডিস্ট্রিবিউট করবেন, ইউ নিড টু নো পার হেড ওভারহেড কস্টিং কত। মানে পার হেড বলতে পার ইউনিট অফ গুডস, আপনি যে প্রোডাক্টটা সেল করবেন ওইটার কস্ট যখন আমি নির্ধারণ করতে যাব, অবশ্যই আমি দেখবো যে ওর ওভারহেড কস্ট কত। তো টোটাল ওভারহেডকে যদি আমি টোটাল ইউনিটস দিয়ে ভাগ করি, তাহলে পার ইউনিট ওভারহেডটা পেয়ে যাবো। এটা আসলে অ্যালোকেশন বলা যায় না, যেহেতু অনেকের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে না। জাস্ট আপনি একটা ডিভাইড করে দেখতে পারেন যে আমার এক ইউনিটের জন্য ওভারহেড কস্ট কত। সো সেক্ষেত্রে সিঙ্গেল ইউনিটস মানে সিঙ্গেল প্রোডাক্ট আর সিঙ্গেল জব বা সিঙ্গেল ডিপার্টমেন্ট, জাস্ট আমি টোটাল ওভারহেডকে টোটাল ইউনিটস দিয়ে ভাগ দিলে আমি ওভারহেড অ্যাপ্লিকেশনটা পাবো পার ইউনিট বেসিস। আর মেশিন আওয়ার লেবার আওয়ারের বিষয়টা হলো এরকম, এই দুটা ভেরি ইম্পর্টেন্ট টু অ্যালোকেট, বিশেষ করে যেগুলা মাল্টি ডিপার্টমেন্টাল অথবা মাল্টি প্রোডাক্ট নিয়ে কাজ করে। এই ক্ষেত্রে আপনি মেশিন আওয়ার বা লেবার আওয়ারের বেসিসে টাকাটাকে ভাগ করে দিতে পারেন। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি, বেশি না 5-7টা ম্যাথ করলে যথেষ্ট। এটাতে দেখেন, a company uses a normal costing system and a predetermined overhead rate to allocate its overhead cost. প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট বের করার জন্য অবশ্যই হিস্টোরিক্যাল ডাটা দরকার এবং মেকানিক্যাল ডাটাও দরকার, আদারওয়াইজ এটা সেট করা যায় না। এটা অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট্যান্টের কাজ না, কিছুটা ইঞ্জিনিয়ারিং রিপোর্ট ছাড়া এটা সম্ভব না। সো প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট টু অ্যালোকেটস ইট ওভারহেড কস্ট। হ্যাঁ, এই যে প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট, এই রেটটা বের করার জন্য হয়তো আপনার মেশিন আওয়ার অথবা লেবার আওয়ার লাগছে। So manufacturing process requires the use of machine equipment, which is a primary driver of overhead. That means the basis of overhead, basis of allocation. The actual factory overhead amount is $450 for department A, job number 120. এই ধরনের কথাবার্তা আছে, মানে ডিপার্টমেন্ট এ যেখান দিয়ে বলছে, দ্যাট মিনস এর বিও থাকতে পারে, সিও আছে, ডিও থাকতে পারে। হ্যাঁ, আদারওয়াইজ এই ডিপার্টমেন্ট এই ধরনের আইডেন্টিটি দরকারই ছিল না। সো এটা একটা মাল্টি ডিপার্টমেন্টাল এনভায়রনমেন্ট।
as of the end of the year. Okay, the production cost are shown below. আর এখানে একটু খেয়াল রাখি আমরা, উপরে বলছে অ্যাকচুয়াল ওভারহেড অ্যালোকেশন, সিম্পলি অ্যালোকেশন অনেক সহজ, কিন্তু যেহেতু এত সহজ প্রশ্ন দেওয়ার ইচ্ছা ওদের নাই, এই কারণে ওরা আমাদেরকে দিয়ে ওভারহেড অ্যালোকেশনও করাবে এবং কিছু ভ্যারিয়েন্স কিছু ইস্যু এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, ভ্যারিয়েন্স অ্যানালাইসিস। তো যেহেতু ভ্যারিয়েন্স অ্যানালাইসিস আমরা আগে করে আসছি, সমস্যা নাই। দেখেন, estimated annual overhead for all departments. Estimated, that means it is budgeted. Budgeted annual overhead for all departments. That means that A plus B plus C আরো বেশি কিছু থাকতে পারে। All departments, this is non-traceable. 220. Expected annual machine hours for all departments. The total factory capacity হচ্ছে 20,000 মেশিন আওয়ার। এটার এনভায়রনমেন্টটা হচ্ছে মেশিন ইন্টেন্সিভ। সো অ্যাকচুয়াল মেশিন আওয়ার্স ফর ডিপার্টমেন্ট এ, অ্যাকচুয়াল মেশিন আওয়ার লাগছে হচ্ছে 32 মেশিন আওয়ার্স, আর অ্যাকচুয়াল লেবার আওয়ার্স ফর ডিপার্টমেন্ট এ জব 120 ইজ 21। সো এইটা আমাদের লাগবে না 21, এটার আসলে আমাদের কোনো অ্যাপ্লিকেশন এখানে নাই, বিকজ আমরা এখানে বুঝতেছি যেটা মেশিন ইকুইপমেন্ট দিয়ে আপনাকে কনফার্ম করছে। অথবা দেখেন এই ধরনের কোনো শব্দ আছে কিনা, যে ওভারহেড অ্যালোকেশন বা অ্যালোকেশন হয় অন দ্য বেসিস অফ মেশিন আওয়ার, স্ট্রেট এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ কি এখানে আছে? নাই। কিন্তু ইনিয়ে বলছে the manufacturing process requires the use of machine equipment which is a primary driver of overhead. একটু ডিসগাইজড ওয়েতে বলছে কথাগুলো। আবার কোন জায়গায় সরাসরি বলাই আছে যে ওভারহেড অ্যালোকেশন বেসিস উইল বি মেশিন আওয়ার। সো এই লাইনটা আসলে টু মেক আস কনফিউজড, সেটার কোনো অ্যাপ্লিকেশন নাই এখানে। প্রশ্নটা হলো দ্য ওভারহেড কস্ট ফর ডিপার্টমেন্ট এ, তাহলে ওভারহেড কস্ট ফর ডিপার্টমেন্ট এ শুধু যদি বলতো যে ডিপার্টমেন্ট এর ওভারহেড কস্ট অ্যাপ্লাইড, অর্থাৎ অ্যাপ্লাইড কস্ট কত, এই প্রশ্নটা থাকলেও থাকতো, কিন্তু এটাকে একটু এনহ্যান্স করছে প্রশ্নটা। দেখেন আন্ডার অ্যাপ্লাইড, দ্যাট মিনস এখানে একটা ছোট্ট করে ভ্যারিয়েন্স অ্যানালাইসিসের ক্লু ঢুকাই দিছে, ভ্যারিয়েন্স আছে এখানে একটা। সো আমাদের প্রাইমারি টার্গেট হলো হাউ মাচ কস্ট অ্যাপ্লাইড, ওভারহেড কস্ট কত অ্যাপ্লাইড হয়েছে এটা বের করবো। একদম স্ট্রেট লাইনে চিন্তা করেন, ওভারহেড কস্ট অ্যাপ্লিকেশন বের করার জন্য আপনার যে দুইটা জিনিস লাগে অনলি, লিখেও রাখতে পারেন। একটা হলো যে অ্যাকচুয়াল কস্ট ড্রাইভার বা ওই বেসিসটা আর কি। বেসিসটা কি, যদি মেশিন আওয়ার হয় মেশিন আওয়ার, লেবার আওয়ার হলে মেশিন আওয়ার। সো এটা তো মেশিন আওয়ার বুঝতে পারতেছি। অ্যাকচুয়াল কস্ট ড্রাইভার কত, লাইক এখানে আছে 32 মেশিন আওয়ার্স, 32 machine hours into standard cost বা যেটা আমরা ফ্লেক্সিবল বাজেটে পড়ছিলাম, স্ট্যান্ডার্ড কস্ট ওই মেশিন আওয়ার, এখানে ব্র্যাকেটে লিখতেছি কমন যেহেতু, স্ট্যান্ডার্ড কস্ট ফর অ্যাকচুয়ালি মেশিন আওয়ার, এটা পার ইউনিট, স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট। তাহলে আমরা অ্যাপ্লাইড কস্ট পেয়ে যাব, অ্যাপ্লাইড ওভারহেড। অ্যাকচুয়াল কস্ট ড্রাইভার এখানে মেশিন আওয়ার, সো টোটাল লাগছে হলো 32 মেশিন আওয়ার্স ইনটু, এখন পার মেশিন আওয়ার খরচ কত, পার মেশিন আওয়ার স্ট্যান্ডার্ড এনিথিং স্ট্যান্ডার্ড মিন্স বাজেটেড অর এক্সপেক্টেড অর প্ল্যান্ড। দেখেন ফর অল ডিপার্টমেন্টস 2,20,000 লাগে, ফর অল ডিপার্টমেন্ট
এই একটা ফ্যাক্টরিতে যত রকমের কাজ আছে সব মিলে তার আসলে 20,000 মেশিন আওয়ার লাগতে পারে। সো এখানে আমি পেয়ে যাচ্ছি স্ট্যান্ডার্ড কস্টটা কত, 11 টাকা, $11। সো এটা হলো মেশিন আওয়ার ইনটু $11, এটা হলো পার মেশিন আওয়ার cost. So this will be 358 maybe. এটা 352, sorry, 352. এটা হলো অ্যাপ্লাইড, বাট অ্যান্সার কিন্তু এই পর্যন্ত সন্তুষ্ট থাকেনি, এটাকে একটু লম্বা করছে আন্ডার অ্যাপ্লাইড আর ওভার অ্যাপ্লাইড দিয়ে। সো যে কোনো একটা কিছু হবে, হয় এটা ওভার অ্যাপ্লাইড, কারণ অ্যাকচুয়াল দেখেন আপনার অ্যাকচুয়াল হলো 450, বাট অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড কস্ট এটা লাগার কথা 352। সো ডেফিনেটলি এখানে একটা ডেভিয়েশন হয়েছে, যেটাকে এক্সপ্রেস করা হচ্ছে আইদার ইট ইজ আন্ডার অ্যাপ্লাইড অর ওভার অ্যাপ্লাইড। তার মানে এখানে কম্প্যারিজন করার সুযোগ আছে। ভ্যারিয়েন্স অ্যানালাইসিসে আমরা একটা জিনিস খুব বেশি দেখছি, সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল ভার্সেস স্ট্যান্ডার্ড, সেটাকে আমরা বলছি ফেভারেবল অর আনফেভারেবল। বাট আরেকটা ভ্যারিয়েন্স আছে, সেটা আমরা দেখছি সাধারণত ওভারহেডের ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভার্সেস অ্যাপ্লাইড। অ্যাকচুয়াল ভার্সেস অ্যাপ্লাইড হলে যে ডেভিয়েশনটা হয়, সামটাইমস অ্যাকচুয়াল উইল বি গ্রেটার দেন অ্যাপ্লাইড, সামটাইমস অ্যাপ্লাইড উইল বি গ্রেটার দেন অ্যাকচুয়াল, এরকম রিভার্স সিচুয়েশন হয়। সেখান থেকে একটা ভ্যারিয়েন্স আমরা পাই, যেটাকে আমরা বলি আন্ডার অ্যাপ্লাইড অর ওভার অ্যাপ্লাইড। তো এখানে আমরা পেয়ে গেছি ধরেন অ্যাকচুয়াল ওভারহেড হলো $450, আর একটা হচ্ছে অ্যাপ্লাইড। অ্যাপ্লাইডটা কিভাবে বের করতে হয় সেটা আমরা করলাম, সেটা আমরা পাইছি $352। ওকে, দ্যাট মিনস এখানে নিশ্চয়ই ডেভিয়েশনটাকে একটা ফর্মে নিয়ে আসা যাবে। এটা ডিফারেন্সটা কত? ডিফারেন্স দেখেন 98। হ্যাঁ, 98 কিন্তু পাওয়া গেছে, কিন্তু এখনো আমরা কনফিউজ যে কোন স্টেজটাকে আমরা আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড বলবো। সো 98 when এটা বলছে আন্ডার অ্যাপ্লাইড, ইউপি আন্ডার অ্যাপ্লাইড। why it is আন্ডার অ্যাপ্লাইড? এটার অ্যাজাম্পশনটা কি? যখন অ্যাকচুয়াল is greater than applied, অ্যাকচুয়ালটা যখন অ্যাপ্লাইড এর চেয়ে বেশি হবে তখন সেটাকে আন্ডার অ্যাপ্লাইড বলবো। আর যদি এটা উল্টাটা হয়, আর অ্যাপ্লাইড যদি অ্যাকচুয়ালের চেয়ে বেশি হয়, এটা হবে আন্ডার অ্যাপ্লাইড, এটা হবে ওভার। অ্যাকচুয়াল যদি অ্যাপ্লাইডের চেয়ে বেশি হয় সেটাকে বলবো আন্ডার অ্যাপ্লাইড, আর অ্যাপ্লাইড যদি অ্যাকচুয়ালের চেয়ে বেশি হয় সেক্ষেত্রে ওভার অ্যাপ্লাইড। আচ্ছা, এর সাথে একটা জার্নালের সম্পর্ক আছে। এই আন্ডার অ্যাপ্লাইড or over applied is always adjusted to cost of goods sold by debit or credit, sometimes by debiting or sometimes by crediting. So কখন ডেবিট হয় আর কখন ক্রেডিট হয় শুধু এইটুকু জানলেই হবে, সেটা মনে রাখা খুবই সহজ। একটা ছোট্ট ক্লু আছে, সেই ধরনের এমসিকিউ আছে দুই একটা। যখন দেখবেন যদি আন্ডার অ্যাপ্লাইড হয়, আন্ডার অ্যাপ্লাইড হলে it will be debited to cost of goods sold, cost of goods sold কে বাড়াইতে হবে। আর যদি ওভার অ্যাপ্লাইড হয়, it will be credited to cost of goods sold, cost of goods sold কে কমাইতে হবে। আচ্ছা, মনে রাখবেন কিভাবে? একসাথে অনেক কিছু মনে রাখার বিষয় আছে, বাট ক্যালকুলেশন অলওয়েজ ইজি। যে বিষয়গুলো আমাদের ভুল হতে পারে সেটা হলো যে আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড মনে রাখা, আর আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড হলে আমরা কখন ডেবিট করবো আর কখন ক্রেডিট করবো। দেখেন ওভার মানে আপ,
বা বেশি, যখন বেশি হয় বেশির এগেইনস্টে কমাবেন, ক্রেডিট মানে কমানো। আন্ডার মানে কম, আন্ডারের রিভার্স করলে যেটা হয় সেটা বেশি, বেশি মানে ডেবিট। এইভাবে আমরা ফাইনালি অ্যাডজাস্ট করবো কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত। যদি কোনো প্রশ্ন ডিমান্ড করে, কোনো প্রশ্ন এরকম থাকে যে আন্ডার অ্যাপ্লাইড, দেখেন আন্ডার অ্যাপ্লাইড ক্রেডিট লাগাই দিছে মনে করে, আবার আরেকটাতে বলছে আন্ডার অ্যাপ্লাইড ডেবিট, একই এই পর্যন্ত ঠিক রাখছে, একটু বাড়াই দিছে, সেক্ষেত্রে আমাদের এই পর্যন্ত একটু মনে রাখতে হবে। তো তাহলে এই প্রশ্ন যেহেতু আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড পর্যন্ত নিয়ে গেছে ভেরিয়েন্সে, তাহলে আমরা যেটা বুঝলাম তিনটা জিনিস মনে রাখার ক্যালকুলেশন প্রসেস থেকে শুরু করে, একটা হলো প্রথমে যেটা দেখার বিষয়, হাউ টু ক্যালকুলেট overhead cost applied বা applied overhead cost, applied overhead cost কিভাবে বের করব? applied overhead cost বের করার নিয়ম হলো the actual cost driver like machine hour, কারণ এটা machine hour ছিল, machine hour এ লিখলাম actual machine hour into cost, standard cost per machine hour, দুটোতে মাল্টিপ্লাই করলে আপনার যে কস্টটা বের হবে সেটা হলো অ্যাপ্লাইড কস্ট, অ্যাপ্লাইড ওভারহেড কস্ট। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে ভ্যারিয়েন্সটা বের করব, ভ্যারিয়েন্স অ্যানালাইসিস। সো ভ্যারিয়েন্স অ্যানালাইসিস যেটা হয় এখানে ওভারহেডের ক্ষেত্রে সেটা হলো ওভারহেড আইদার আন্ডার অ্যাপ্লাইড অর ওভার অ্যাপ্লাইড, এখানে যেটা হবে অ্যাকচুয়াল ভার্সেস অ্যাপ্লাইড, এই দুটোর কম্বিনেশন। তো এখান থেকে অনেক কিছু শেখার আছে, অ্যালোকেশনটা অত জটিল কিছু না। আচ্ছা এটুকু ক্লিয়ার কিনা? আরেকটা দেখি, again a company produces a wide variety of handcrafted rocking chairs. The most appropriate allocation base for allocating production supervisor salaries to the products. আমরা জানি যে সুপারভাইজার স্যালারি সাধারণত এটা ইনডাইরেক্ট লেবার হিসেবে কনসিডার করা হয়, যেটা কিনা পার্ট অফ ওভারহেড কস্ট। তো বলছে যে এই ইনডাইরেক্ট কস্টটাকে আমরা কিভাবে অ্যালোকেট করব, আর আপনার ওয়ার্কিং এনভায়রনমেন্ট কেমন সেটা কিন্তু বলছে। দেখেন হ্যান্ড ক্রাফটেড, পুরোটা হ্যান্ডমেড, ভেরি মাচ এটা লেবার ইন্টেন্সিভ, হিউম্যান লেবার ডিপেন্ডেন্ট একটা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে এটার যদি কস্ট অ্যালোকেশন করতে চান you have to consider the labor cost. যদি এটা বলতো যে হাইলি অটোমেটেড বা মেশিন ইন্টেন্সিভ, সেক্ষেত্রে আপনি মেশিন আওয়ার বলতে পারতেন। দেখেন ইউনিটস অফ প্রোডাকশন, প্রোডাকশন ইউনিট ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওভারহেড অ্যালোকেশন বেস ওয়েন, কখন, যদি অনলি ওয়ান প্রোডাক্ট ইজ ম্যানুফ্যাকচার্ড, একটাই প্রোডাক্ট নিয়ে কাজ করে, সেক্ষেত্রে ইউনিটটাকে বেস ধরা যায়, অন্য কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই। আচ্ছা, উপরে যে দুটা আমরা কনসেপচুয়াল এমসিকিউ দেখলাম, দেখেন ওটার সাথে এই অঙ্কের প্রেজেন্টেশনের একটা চমৎকার মিল আছে। মূল অঙ্কে যাওয়ার আগে এইটুকু দেখেন, শুধু এই কস্ট অ্যালোকেশনটা, এই রিপোর্টটা, দুইটা ডিপার্টমেন্ট আছে এখানে, মেশিনিং ডিপার্টমেন্ট আর একটা অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট। এখানে আপনি দেখে বলেন ডিরেক্ট লেবার, মেশিন আওয়ার দুইটাতেই লাগে। অ্যাসেম্বলি ডিপার্টমেন্টও নিশ্চয়ই কিছু মেশিন আছে এবং হিউম্যান লেবার আছে, মেশিন ডিপার্টমেন্টও হিউম্যান আছে, মেশিন আছে। সো ডিরেক্ট লেবার এই বাজেটটা দেখে আপনি কিছু আন্দাজ করতে পারেন কিনা যে কোন জায়গায় মেশিন বেশি আর লেবার বেশি? দেখেন মেশিনিং ডিপার্টমেন্টের ডিরেক্ট লেবার কম,
তাই না? অথচ ওভারহেড অ্যালোকেশন কিন্তু অনেক বেশি, এখানে ওভারহেড নিচে কত 40 লাখ, অ্যাসেম্বলিতে 20 লাখ, অথচ মেশিনিং ডিপার্টমেন্টে ডিরেক্ট লেবার কম, অ্যাসেম্বলিতে ডিরেক্ট লেবার বেশি। সো ইজিলি ট্রেসেবল যে আসলে কোনটাতে হিউম্যান লেবার বেশি, বা কস্ট ড্রাইভারটা কখন মেশিন আওয়ার হয়, কখন লেবার হয়। ইটস সো সিম্পল। সো প্রশ্নটা অনেক জটিল না, প্রশ্নটা দেখি। ম্যানুফ্যাকচারিং কোম্পানি হ্যাজ টু ডিপার্টমেন্টস, দেখতেই পাচ্ছি। দ্য ইয়ার্স বাজেট এরকম, if the Shanghai plant uses departmental allocation based on machine hours for the machining department and direct labor hours for the assembly department, এখানে কনফার্ম বলে দিচ্ছে যে মেশিনিং ডিপার্টমেন্টের ওভারহেড অ্যালোকেশন হয় on the basis of machine hour and assembly তে হয় labor hour basis. What would the rates be when allocating overhead to the individual products? প্রশ্নটা খুবই সহজ করে দিচ্ছে যে ওভারহেড রেটটা মানে যেটা স্ট্যান্ডার্ড কস্ট আমরা বললাম আগে ফার্স্ট ম্যাথটাতে, স্ট্যান্ডার্ড রেটটা কত হবে আসলে। তো স্ট্যান্ডার্ড রেট দেখেন মেশিন ডিপার্টমেন্টের জন্য তো মেশিন আওয়ার্স, ওর বাজেটেড কি কত, ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেটেড 40 lakhs. আচ্ছা 40 lakhs what would be the rates be when? আচ্ছা মেশিন আওয়ার্স 40,000, মেশিন আওয়ার তো 40,000 দেওয়াই আছে। সো এটাকে ভাগ করলে পাবো আমরা পার মেশিন আওয়ার $100, পার মেশিন আওয়ার খরচ হবে $100 পার মেশিন আওয়ার। আচ্ছা আরেকটা আছে লেবার আওয়ার, 2 লাখ দিয়ে ভাগ দিলেই তো হয়, এটা আসবে হলো কত $10 পার লেবার আওয়ার। কাহিনী শেষ যার যার ডিপার্টমেন্টের জন্য। কারণ দেখেন এখন কনফিউশন অ্যারাইজ করতে পারে যে এইখানেও তো লেবার আওয়ার ছিল, কিন্তু মেশিনিং ডিপার্টমেন্টের রেট বের করার জন্য আমি কেন এটাকে ইগনোর করছি? এটাকে তো ইগনোর করবোই শতভাগ, কারণ এটার কোনো ওভারহেড রেট ক্যালকুলেশন বা অ্যালোকেশনের ব্যাপারে এই ডিপার্টমেন্টে এটার কোনো ভূমিকা নাই, এটা মেজর না। সো এইখানে বেস ধরা হয়েছে এটাকে। বাট সিমিলারলি এইখানে অ্যাসেম্বলি ডিপার্টমেন্টও দেখেন মেশিন আওয়ার ছিল, বাট এটাকে ইগনোর করা হয়েছে কারণ এটা হিউম্যান লেবার বেস। দ্যাটস ওয়াই এখানকার বেসটা হচ্ছে আপনার লেবার আওয়ার। সো এখানকার পার ইউনিটের কস্ট বের করার জন্য আমরা এটাকে বেসিস ধরছি, আর এখানে ধরছি মেশিন। সো এই দুটো আসলে ইররিলেভেন্ট, এখানে ক্যালকুলেশন অনেক সহজ, শুধু জিনিস চিনলেই হবে। 100 টাকা আর 10 টাকা। ক্লিয়ার মান্না ভাই? জি ভাইয়া। তেমন কোনো ট্রিক্স নাই এখানে, কনফিউশন অ্যারেঞ্জ করার জায়গা আছে আর কি। আচ্ছা এটা একটা চমৎকার ম্যাথ, একই সঙ্গে এটা জব অর্ডার কস্টিং ও বটে। জব অর্ডার কস্টিং বা কস্ট ফ্লো না জানলে এটা করা যাবে না, মানে আমরা ইমিডিয়েট গত ক্লাসে যেগুলো শিখছিলাম ওইটার একটা এক্সাম্পল। দেখেন এখানে আমরা একটা ইনভেন্টরি রিপোর্ট দেখতে পাচ্ছি, জানুয়ারি 1, জানুয়ারি 31, তার মানে ওপেনিং and ending, finished goods, work in process and direct materials. Sir, the following additional manufacturing data were available for the month of January. Then direct material purchased $189,000, purchase returns $1,000, transport in $3,000, and direct labor 3 lakhs. Actual factory overhead 175. Actual factory overhead. আচ্ছা এটা নিয়ে কনফিউশন হবে, কনফিউশনের জায়গা আছে। অ্যাকচুয়াল ফ্যাক্টরি ওভারহেড এটা থাক, আপনাকে চিন্তায় ফেলবে এই জিনিসটা। আবার বলছে ফ্যাক্টরি ওভারহেড নিয়ে একটা কথা। Then Alex company applies
অ্যাপ্লিকেশন বেজের কথা বলছে। Alex company applies factory overhead at a rate of 60% of direct labor cost. অর্থাৎ আপনার direct labor cost যা হয় তার 60% ধরে নেওয়া হয় তার overhead cost. So this is the allocation base. এটার মূল ড্রাইভারটা হচ্ছে direct labor. So any over applied or under applied factory overhead is deferred until the end of the year. Until the end of the year, December 31st. So December পর্যন্ত যাইতে দেরি আছে, সেটা ইগনোর করা যায়। আমরা আছি জানুয়ারি মাসে। So আগে আমাদের একটা রিপোর্ট বানাইতে হবে। So প্রশ্নটা কি, Alex company's cost of goods manufactured for January was cost of goods manufactured. আমরা গত সপ্তাহে গত ক্লাসে একটা কস্ট ফ্লো দেখাইছিলাম, ওইখানে অনেকগুলো স্টেজ আছে। ডিরেক্ট লেবার প্লাস ডিরেক্ট ম্যাটেরিয়াল হলে হয় প্রাইম কস্টের সাথে যখন ওভারহেড যোগ হয় তখন আমরা বলি ওটাকে কি প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট। ওটার সঙ্গে যখন আবার ওয়ার্ক ইন প্রসেসকে অ্যাডজাস্ট করি এন্ডিং এন্ড বিগিনিং, তখন যে স্টেজটা পাই সেই স্টেজটার নাম হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। আর কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড এর সাথে যখন ফিনিশ গুডস এন্ডিং এন্ড বিগিনিং ইনভেন্টরিটাকে অ্যাডজাস্টমেন্ট করা হয়, ফাইনালি যেটা পাই সেটা হলো কস্ট অফ গুডস সোল্ড, দ্য লাস্ট স্টেজ। তো এখানে চাইছে কিন্তু কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। সো আমাদের ওই স্টেজ গুলোর ব্যাপারে খুবই কেয়ারফুল থাকতে হবে যে আসলে কি চাইছে। আমার এই ভুলটা হয়, আমি এটার সাথে অনেক আগে থেকে পরিচিত এই কস্ট ফ্লোর সাথে, তারপরে ভুলটা হচ্ছে এখনো। কস্ট অফ গুডস দেখেই আমাদের মানে মাইন্ডসেটটা এরকম হয়ে গেছে, গুডস এর পরে মানে সোল্ডই হয়। তো সোল্ড এন্ড ম্যানুফ্যাকচার মানে ভেরি কেয়ারফুল, একটু আলাদা। সো একটা স্টেপ পর্যন্ত থেমে যেতে হবে আমাকে যখনই বলবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। সো ইউজুয়ালি যেখানে আপনার প্রাইম কস্ট প্লাস ওভারহেড, this is production cost বা manufacturing cost. প্রোডাকশন কস্টের পরে এই স্টেজের পরে যেটা থাকে আসলে ওয়ার্ক ইন প্রসেস মানে ইনভেন্টরি দুইটা থাকতে পারে প্রোডাকশন কস্টের পরে। একটা ইনভেন্টরি হতে পারে ওয়ার্ক ইন প্রসেস আর একটা হলো ফিনিশ গুডস। যদি এই দুটো ইনভেন্টরি একেবারে জিরো থাকে, অর্থাৎ নো বিগিনিং নো এন্ডিং, নো বিগিনিং নো এন্ডিং ফর এই দুইটার ফিনিশ গুডস এবং ওয়ার্ক ইন প্রসেস, সেক্ষেত্রে এই স্টেপটাই উইল বি দ্য লাস্ট স্টেপ, সরাসরি এটাকে কস্ট অফ গুডস সোল্ড হিসেবে কনসিডার করা যায়। বাট যেহেতু এখানে অনেকগুলাই সব ধরনের ইনভেন্টরি আছে এবং এখানে যত ইনফরমেশন আছে, দিস ইজ এনাফ টু ক্যালকুলেট কস্ট অফ গুডস সোল্ড, বাট উই হ্যাভ টু স্টপ এট দিস লেভেল, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পর্যন্ত। সো এই পর্যন্ত যেতে হবে। সো সেটা যাওয়া খুব কঠিন কোনো কাজ না, এখানে একটা কনফিউশন অ্যারাইজ করবে, সেই কনফিউশনটা দূর করাই হলো আমাদের কাজ। তো আমরা একটু যোগ করতে করতে যাই। প্রথমে আছে কি ডিরেক্ট ম্যাটেরিয়াল বের করতে, ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড বের করবো আমরা। সো দ্য বিগিনিং ইনভেন্টরি অফ ম্যাটেরিয়াল, ডিরেক্ট ম্যাটেরিয়ালস, এটা কত 1,34,000, 1,34,000 প্লাস পারচেস, অ্যাড পারচেস কত 189, তারপরে কি রিটার্ন আছে, এটা প্লাস এটা মাইনাস, রিটার্ন 1000, তার সাথে ট্রান্সপোর্ট আছে, ট্রান্সপোর্ট ইন 3000। এই পর্যন্ত হলো materials, direct materials. This is called available for use. Available for use কত হলো 134 plus 189 plus 2000. This is 325. So direct materials available, but still we don't know how much direct labor used. It's at the ending inventory of direct materials.
আমরা মাইনাস করে দেবো 1,24,000, যেটা হবে সেই লেভেলটাকে বলবো ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড আমরা পেলাম 124,000, 2,01,000 ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড 201। আর ডিরেক্ট লেবার নিয়ে গবেষণা করার কিছুই নেই, ডিরেক্ট লেবার বলাই আছে 3 লাখ। আমরা প্রাইম কস্ট পেয়ে গেছি 5,01,000। আচ্ছা, এখন আপনার যেটা দরকার ওভারহেড। ওভারহেডের অনেক বড় ডেসক্রিপশন থাকে কোন কোন কেসে, বাট এখানে সহজ করে দিচ্ছে। ওভারহেড কি ছিল না ছিল জানার দরকার নেই, সরাসরি 60% নিয়ে নাও, ডিরেক্ট লেবারের 60% নিলে হয়। এখন আপনার যেটা কনফিউশন হবে 60% মানে এখানে আসলে 1,80,000, 60% অফ ডিরেক্ট লেবার 3 লক্ষ, 3 লক্ষ 60% 1,80,000। বাট আপনি কোনটা নেবেন এটা দেওয়া হচ্ছে জাস্ট আপনাকে কনফিউজ করার জন্য। হলো অ্যাকচুয়াল ফ্যাক্টরি হেড ওভারহেড নিব না অ্যাপ্লাইড ফ্যাক্টরি হেড ওভারহেড নিব আমরা। এই 1,80,000 কিন্তু অ্যাপ্লাইড, দিস ইজ অ্যাপ্লাইড, কারণ অ্যাপ্লিকেশন বেসিস ধরা ছিল 60%, সো দিস ইজ অ্যাপ্লাইড। সো এখানে আনডাউটেডলি আমরা 1,80,000 অর্থাৎ অ্যাপ্লাইডটাকে আমরা কনসিডার করি। সো ফ্যাক্টরি ওভারহেড 1,80,000। তাহলে আমরা কি পাইলাম? ম্যানুফ্যাকচারিং কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট কত হবে? 6,81,000। আচ্ছা, আমাকে যাইতে হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পর্যন্ত। তার মানে এখানে ওয়ার্ক ইন প্রসেস কে আমার কনসিডার করতে হবে। দিস ইজ বিগিনিং ইনভেন্টরিটা আমি অ্যাড করব কত? ওয়ার্ক ইন প্রসেস বিগিনিং ইনভেন্টরি 2,35,000 লেস ওয়ার্ক ইন ইনভেন্টরি এন্ডিং ইনভেন্টরি মাইনাস 2,51,000 মাইনাস এখানে নেট 6,81,000 প্লাস 2,35,000 মাইনাস 2,51,000 কত হলো? এই স্টেজটার নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড, এটা হচ্ছে 6,65,000। এই হলো। সো এটা দেখতে যত বড়, আসলে এটা এই জাস্ট ফরম্যাটটা মাথায় থাকলে কয়েক সেকেন্ড লাগবে যোগ করতে, এটা জাস্ট ক্যালকুলেটরে করে সেটা ফেলা যাবে। এই অঙ্কগুলো আমরা আইসিএমইতে করতাম আগে, পুরো পেজ ভরে স্কেল টেনে টেনে, মানে বিশাল ব্যাপার। এখন তো দেখতেছি এগুলো কয়েক সেকেন্ডে পারতেছি। সেম এটাই ধরেন 15 মার্কের অঙ্ক করে ফেলছি অ্যাকর্ডিং টু আইসিএমই স্ট্যান্ডার্ড। ওল্ড সিলেবাসে এই ধরনের অঙ্ক ছিল, তো অনেক সময় লাগতো, বেশি সময় লাগতো আসলে স্কেল টানতে। এখানে এই ঝামেলাটা নাই। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে ফিনিশ গুডসটাকে যদি একইভাবে অ্যাডজাস্ট করতাম, তাহলে প্রশ্নটা যদি চাইতো যে কস্ট অফ গুডস সোল্ড কত, সেটা বের করে দেওয়া যেত। ওকে, তাহলে এই ম্যাথটা থেকে আরো কিন্তু অন্যভাবে প্রশ্ন সেট করা যায়। ধরেন এখানে আপনি ফ্যাক্টরি ওভারহেড পাইছেন, দেওয়া আছে ফ্যাক্টরি ওভারহেড, কিন্তু দুইটা ফিগারই আমরা জানতে পারতেছি, একটা হলো অ্যাকচুয়াল আর এখান থেকে আরেকটা আমরা পাইলাম দিস ইজ অ্যাপ্লাইড 1,80,000। প্রশ্নটা যদি অন্যভাবে করা যায়, ওভার অ্যাপ্লাইড আর আন্ডার অ্যাপ্লাইড আমরা বের করতে পারবো নিশ্চয়ই। অ্যাকচুয়াল ওভারহেড 1,75,000 অ্যাপ্লাইড, এটা কত হবে? 1,80,000
5000 এটা কি ওভার অ্যাপ্লাইড না আন্ডার অ্যাপ্লাইড? ওভার হবে। ওভার হবে শিওর আপনি? Over applied, yes. Right, this is over applied. Over applied, that means actual is less than applied, বা উল্টা করে বললে applied is more than বা greater than actual, so it is over applied. যখন over applied হয় এটা ক্রেডিট হয় না ডেবিট হয়? ক্রেডিট হবে। ক্রেডিট হবে, রাইট। Credit হবে। ওভারের এগেইনস্টে কমে মানে ক্রেডিট। নো আগে বেশি চার্জ করে ফেলছে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, এটাও খুব সুন্দর একটা ম্যাথ। দেখেন, a company planned to produce 50,000 units. Planned মানে estimated or budgeted according to your flexible budget. এটা হলো আপনার, এটা আসলে বাজেটেড যে 50,000 units with $5 lakh of manufacturing overhead. The budgeted machine hours per unit is 2 hours. Budget machine hours. So এখানে machine hours প্রসঙ্গটা সামনে আনছে, মানে এখানে allocation based যে machine hour এটা কোনো সন্দেহ নাই। So 50,000 units যদি প্রোডাকশন করে তাহলে হিসাব মতে লাগবে কত? 1 lakh machine hours, যেহেতু প্রতি ইউনিটের জন্য 2 machine hours required. আচ্ছা, the company's actual results indicated it spent 505 actual results. That means অনেক ক্ষেত্রে যেগুলো চার্ট আকারে বা টেবিল আকারে দেওয়া আছে ওখানে দেখেন অ্যাকচুয়াল দিয়ে শুরু করছে, সো এখানে জাস্ট ন্যারেট করে দেওয়া আছে অ্যাকচুয়াল রেজাল্টস। তারপরে অ্যাকচুয়াল ওভারহেড স্পেন্ড is 505 for manufacturing overhead. Okay, produced, যখন বলছে produced, that means this is the applied. Practically করছে কত? 49,000 units and used 99,000 machine hours under a standard cost system. Standard cost, that means flexible budgeting system. Under a standard cost system that allocates overhead based upon machine hours, it'll clearly bolai asse je machine hour er basis e. So the manufacturing overhead traced to the products with total manufacturing overhead traced to the product with total ওভারহেড কস্ট কত হবে এটা জানতে চাইছে। এখানে আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড এর বেজালটা লাগাই নাই, সিম্পল তার আগের স্টেপ পর্যন্ত সেরে ফেলছে। সো এইটার আসলে আমরা একদম 1 নাম্বার যে ম্যাথটা করছিলাম ওই নলেজটা একটু কাজে লাগান, তাহলে এখানে the manufacturing overhead traced মানে হচ্ছে applied to the products. Applied টা আমরা কিভাবে বের করব? এটা হলো প্রশ্ন। তো দেখেন 49,000 units according to flexible budget ওর আসলে কত মেশিন আওয়ার রিকোয়ার্ড ছিল? According to standard budget, machine hour would require for 49,000 units into 2, প্রতি ইউনিটের জন্য 2টা মেশিন আওয়ার বাজেটেড। সো ওর লাগতো কিন্তু 98,000 মেশিন আওয়ার। আচ্ছা, অ্যাপ্লিকেশনটা বের করতে হবে আমাকে বাজেট অনুযায়ী। পার মেশিন আওয়ার রেট কত? দেখেন বাজেটের টাকা হলো 5,05,000। 50,000 units means 1 lakh machine hours. এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই আমাদের। So 1 lakh machine hours are $5 lakh per machine hour
রেট হচ্ছে $5, এটা ডলার। সো এটা কত হবে? 490 490। ওকে, তাহলে এটা কি ওভার অ্যাপ্লাইড হচ্ছে না আন্ডার অ্যাপ্লাইড হচ্ছে? ওটা আমরা সেরে দেই এখান থেকে। Is it over applied or under applied? The actual cost is 505. This is actual. And this is applied. And distance got to 15,000. $1,000. Is it over applied or under applied? The actual is greater than applied. Under applied. Under applied. This is under applied. Under applied হলে কি করব? Debit না credit? Debit করবো, হ্যাঁ debit করবো। Debit under applied. তাহলে একটা অঙ্ক দিয়ে আমরা 3টা করে এমসিকিউ বের করতে পারবো। সেম জিনিসটাতে যে এই পর্যন্ত আসবে না এটা বলার কোনো অপেক্ষা রাখে না, হইতেই পারে এরকম। সো আমরা একটু বাড়তি টেনে টেনে যাই। একটু পরেই দেখবেন যে সেম ম্যাথটা দিয়েই আমি যেটা প্রশ্ন করছি, এই যে আন্ডার অ্যাপ্লাইড ওভারহেড, এই এমসিকিউটাই আছে। আরো 10-15টা নিচে গেলেই পাওয়া যাবে হয়তো। এই জন্য একবারে সেরে যাইতেছি। ওকে, এটা একটা কনসেপচুয়াল একটা প্রশ্ন বাদ দিবেন না। ওভারহেড অ্যালোকেশনে যতগুলো ম্যাথ আমি দেখলাম তার মধ্যে 2-3টা আমার কাছে একটু দুর্বোধ্য মনে হয়েছে। ইচ্ছা করলে ইগনোর করা গেলে করব, অসুবিধা নেই, কিন্তু ম্যাক্সিমামই সহজ। কত 50টার মতো মনে আছে। The appropriate method for disposition of under applied or over applied factory overhead. The appropriate method disposition মানে হচ্ছে মানে রাইট অফ করা, রাইট অফ বা অ্যাডজাস্টমেন্ট যাই বলি। The appropriate method for disposition of under applied or over applied factory overhead টা কি? এটা হচ্ছে বলছে যে এটা বেসিক্যালি কস্ট অফ গুডস সোল্ড এর সঙ্গে ডেবিট অর ক্রেডিট করে ডিসপোজিশনটা করতে হয়, বাট নট অলওয়েজ। ইট ডিপেন্ডস অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য অ্যামাউন্ট। আসলে এটা ডিপেন্ড করতেছে যে ভ্যারিয়েন্সটা কতটুকু সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট। হ্যাঁ, কারণ সবসময় সব ভ্যারিয়েন্সকেই যে কর্তৃপক্ষ আমলে নাই তা কিন্তু না। আমরা ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করতে বিগত চ্যাপ্টার গুলাতে এরকম কথাবার্তা কিন্তু দেখছি যে ভ্যারিয়েন্সটা যদি সিগনিফিক্যান্ট বলছে যে কারো কারো ক্ষেত্রে 10% এর বেশি যদি ভ্যারিয়েন্স হয় সেক্ষেত্রে তারা এটা আমলে নেই, এরকম কথাবার্তা কিন্তু ছিল। বা লেস দেন 10% বা লেস দেন 20% এরকম একটা স্ট্যান্ডার্ড সেট করা থাকে বিজনেস টু বিজনেস। সেই কথাটা একটু রিকল করলেই হবে যে সিগনিফিক্যান্স অর্থাৎ তার এক্সপেকটেশনের লেভেলের নিচে বা উপরে, এটা হলো বিষয়। যদি খুব 10 টাকা 20 টাকা হয় বা দেখা যাচ্ছে হিউজ একটা প্রোডাকশন ইউনিট, মানে খুব সামান্য ডেভিয়েশন হয়েছে, সেটাকে সে কনসিডারেশনে নেবে না, ডিসপোজিশনেই যাবে না। বাট বেসিক্যালি ডিসপোজিশনের মেথড হলো ইট শুড বি ডেবিটেড অর ক্রেডিটেড টু দ্য কস্ট অফ গুডস সোল্ড। এটা হলো বেসিক। And treatment of under-applied or over-applied overhead depends on the materiality of the amount. If it is immaterial, it can be moved to cost of goods sold. যদি immaterial হয়, if it is material, it is apportioned among work in process. যদি আচ্ছা ম্যাটেরিয়াল আর ইমম্যাটেরিয়ালের কনসেপ্টটা এই মুহূর্তে আমার মানে ডিটেলস জানা নাই, এটা নিয়ে কথা বলার সুযোগ আছে। আমি একটা শীট দিছি আপনাদেরকে, পাকিস্তানি যে শীটটা, ওইখানে এক্সপ্লেন করা আছে ম্যাটেরিয়াল আর ইমম্যাটেরিয়ালটা, একটু দেখে নিন।
যদি ম্যাটেরিয়াল হয় সেক্ষেত্রে ইট ইজ অ্যাপোর্শন, মানে ইট শুড বি ডিস্ট্রিবিউটেড অ্যামাং ওয়ার্ক ইন প্রসেস, ইনভেন্টরি, ফিনিশ গুডস ইনভেন্টরি অ্যান্ড কস্ট অফ গুডস। সেক্ষেত্রে 4টা জায়গায় করতে হবে। সো এটা একটা বিষয়। যদি সিগনিফিক্যান্ট লেভেল না হয় সেক্ষেত্রে ইগনোর করতে পারে। আর সিগনিফিক্যান্স বাট এটার আবার 2টা ক্লাসিফিকেশন আছে, ম্যাটেরিয়াল আর ইনম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল হইলে if it is material হলে 4টা জায়গায় ডিস্ট্রিবিউশন করতে হবে, 4টা না 3টা, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুডস এন্ড কস্ট অফ গুডস সোল্ড। আর ইমম্যাটেরিয়াল হলে কস্ট অফ গুডস সোল্ড। Indirect and common cost. Indirect and common cost often, common cost বলতে গেলে আসলে ওভারহেডটাকে মিন করে। Indirect and common cost often make up a significant portion of the cost of a product. All of the following are reasons for indirect cost allocation to cost objects except. এটা একটা ভালো প্রশ্ন। ওভারহেড অ্যালোকেশনের আসলে রিজন গুলা কি কি? সবগুলো রিজন একটা ছাড়া। তো একটা ছাড়া কোনটা সেটা আগে দেখি। এক্সেপশনটা reduce total cost identified with products. আইডেন্টিফাই করলে যে কস্ট রিডিউস হবে এরকম কোনো কিছু আমাদের জানা নাই, এরকম হয় না আসলে। সো দিস ইজ নট এ ভ্যালিড রিজন, এটা একটা ফলস স্টেটমেন্ট। বাট বাকিগুলো ট্রু স্টেটমেন্ট। এটা হচ্ছে জাস্টিফাই কস্ট ফর রিইম্বার্সমেন্ট প্রসেস, দ্যাট মিনস অ্যালোকেশন। Provide information for economic decision making, definitely economic decision like pricing, cost control. Measure income and assets for external reporting purpose. Definitely আপনাকে যখন কস্ট অফ গুডস সোল্ড ইনকাম স্টেটমেন্ট বানাইতে গেলে কস্ট অফ গুডস সোল্ড লাগে, সো কস্ট অফ গুডস সোল্ড বের করতে গেলে আপনাকে কস্ট অ্যালোকেশন করতেই হবে। আচ্ছা, বিগিনিং এন্ড এন্ডিং ইনভেন্টরি ফর দ্য মান্থ। আচ্ছা, বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে হলো, দেখে যাই 67,000 আর 62,000। ওকে, work in process, finished goods and production data for the month of November. Direct labor, actual factory overhead, direct material purchased, transportation 4,000 and purchase return allowance 2,000. ঠিক আগে একটা ম্যাথ আমরা করে আসছি কাছাকাছি। MATRAC uses one factory overhead control account and charges factory overhead to production at 70% of direct labor cost. ঠিক আগেরটার মতোই, এটা ছিল 60%, এখানে 70%. The company does not formally recognize over or underapplied overhead until year end. Okay. MATRAC company's net charge to factory overhead control for the month of November is, এখানে ওই যে একেবারে ক্রেডিট পর্যন্ত, ডেবিট আর ক্রেডিট পর্যন্ত দেখাই দিতে বলছে। প্রশ্নের ডিমান্ড অনুযায়ী আমাদেরকে আগাইতে হবে। আমি প্রশ্নে এমসিকিউ কিভাবে সাজাইছে সেটা আমাদের আগাইলেই হবে। সো আমাদের কস্ট ফ্লোটা অবশ্যই বের করতে হবে। আমরা সরাসরি উত্তর দেখি, টাইম সেভ করতে হবে। কস্ট ফ্লো তো আমরা জানি। প্রথম বের করতে হবে যে ওভারহেড কস্ট কত হয়েছে, তারপরে আমরা অ্যাকচুয়ালের উপর ভিত্তি করে, এখানে অ্যাকচুয়াল ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 1,32,000, এটার সাথে একটা কম্পারিজন আসবে। আর লেবার কস্ট কত, ডিরেক্ট লেবার হচ্ছে 2 লাখ, অ্যাকচুয়াল ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 1,32,000। তো 70% এটার কস্ট ফ্লো পুরোপুরি লাগবে না, 70% ডিরেক্ট লেবার কস্ট। তাহলে ডিরেক্ট লেবার কস্টের 70% হলে অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেড হবে, অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেড কত হবে, 70% of 2 লাখ, দ্যাট মিন 1,40,000, 1,40,000 আর 1,32,000 হয়ে গেছে অঙ্ক। আর কিছু নাই, অ্যাপ্লাইড 1,40,000 আর অ্যাকচুয়াল
factory overhead 1,32,000 কত 8,000 এটা কি under applied or over applied? This is over applied. Over applied credit. Credit indicates the credit to cost of goods sold. খুব সহজ। When the actual costs were incurred, the factory overhead account was debited 132. When actual cost incurred, the account department থেকে এই টাকাটা বের হয়ে গেছে 132. When the overhead was applied, the account was credited 140 according to 70%. This leaves a credit balance 8,000 in the account and represent the over applied amount since the applied overhead was greater than the actual overhead. আচ্ছা, এই সেম এক্সাম্পলে একটা ম্যাথ আমরা করছি, দেখেন এটা আবার একটু ডাইমেনশন চেঞ্জ করছে। আমরা যেটা কস্ট ফ্লো দিয়ে করলাম একটু আগে, পুরো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড যে ম্যাথটা করলাম, একই ইনফরমেশনটা। Then Alex companies applies factory overhead at a rate of 60% direct labor cost, and any over applied or under applied overhead is deferred until the end of the year. Okay, fine. Alex company's cost of goods sold for is a line bar. I say cost of goods sold. The cost of goods manufactured আমরা পাইছিলাম কত 6,65,000। 6,65,000 সাথে finished goods add করবেন beginning, finished goods ending inventory minus করলে cost of goods sold পাওয়া যাবে 6,73,000। জাস্ট এক লাইন বাড়াই দিছে। আচ্ছা সরি, কস্ট অফ গুডস সোল্ড ঠিক আছে 6,73,000। এই যে 6,65,000 সাথে বিগিনিং আর এন্ডিং ফিনিশ গুডস থেকে অ্যাডজাস্ট করে 6,73,000 পাওয়া গেছে। এটা কি চাইছে দেখি। The manufacturing company uses a standard cost. এগুলো একটু হালকা খেয়াল করা দরকার যে আসলে তাদের কস্টিং সিস্টেম গুলো সম্পর্কে কি ইন্ডিকেশন আছে, এগুলো থেকে এই জিনিসগুলোতে কখনো কখনো ডিসিশনকে ইম্প্যাক্ট ফেলে। Then a manufacturing company uses a standard cost system that applies overhead based upon direct labor hours. Basisটা হচ্ছে direct labor hours. The manufacturing budget for the production of 7,500 units for the month. Direct labor 15,000 hours at 20 per hour, $3 lakh. Variable overhead 50,000 and fixed overhead 1,05,000. But দুইটা মিলে কিন্তু ultimately overhead। শুধু ওভারহেড বললেই পারতো, কিন্তু ভাগ করে দেওয়ার কারণটা কি, তাৎপর্য আছে কিনা আমরা দেখি। আচ্ছা, during the month 8,000 units were produced and the fixed overhead budget variance fixed overhead এটা ভাগ করে দেওয়ার কিছু যৌক্তিক কারণ আছে, কারণ আপনাকে প্রশ্নটা রিলেট করা হয়েছে ফিক্সড ওভারহেডের। 8,000 units were produced and the fixed overhead budget variance was $1,000 unfavorable. তো কখন ফেভারেবল হয় আনফেভারেবল হয় সেটা তো আমরা জানি, অ্যাকচুয়াল ভার্সেস স্ট্যান্ডার্ড, যে কারণে আমি এখানে একটু দাগ দিয়ে রাখছি যে স্ট্যান্ডার্ড বাজেট বা ফ্লেক্সিবল বাজেট যখন আমরা পড়ছি বা ওটার এগেইনস্টে যখন আমরা ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করছি, সবসময় কিন্তু আমরা ভ্যারিয়েন্সটা বের করতাম on the basis of actual versus standard or budgeted or planned or estimated. So সেই ভ্যারিয়েন্সটা ছিল এখানে $1,000 regarding fixed overhead budget. It was unfavorable.
আনফেভারেবল কখন হয়? যখন অ্যাকচুয়াল ইজ গ্রেটার দেন স্ট্যান্ডার্ড। অ্যাকচুয়াল যখন স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি হয় তখন হয় আনফেভারেবল। সো ফিক্সড ওভারহেড ডিউরিং দ্য মান্থ ওয়াজ, ফিক্সড ওভারহেড আসলে কত ছিল এটা হলো বের করার বিষয়। সো এখানে যেটা হয়েছে অ্যাকচুয়াল মাইনাস স্ট্যান্ডার্ড, এখানে ছিল 1000, যেটা ছিল আনফেভারেবল। আনফেভারেবল হলে বুঝতেছি যে আমরা এইটা বড় ছিল এটা ছোট ছিল, বাট এখানে অবশ্যই একটা ফিগার লাগবে, সেই ফিগারটা বের করতে হবে আমাদের। ফিক্সড ওভারহেড ডিউরিং দ্য মান্থ ওয়াজ কত, আর এইটা কি? The manufacturing budget for the production of 75,000 units for the month. এটা কিভাবে বের করব? During the month 8,000 units. ওর আসলে বাজেটেড প্রোডাকশন ইউনিট ছিল 7,500 ইউনিটস, বাট ও প্রোডাকশন করে ফেলছে 8,000 অ্যাকচুয়াল ইউনিটস। এটা আসলে এটার জন্য তার কস্ট কত হওয়া উচিত, বাজেটেড কস্ট কত হবে? In order to calculate the amount of overhead that was over or under applied, we need to compare the amount of overhead that was allocated during the period with the actual amount of overhead. So that actual লাগবে। Actual overhead during the period was 1,06,000। 1,06,000 কেমনে হলো এটি দেখার বিষয়। We calculate this by adding the 1,000 unfavorable fixed overhead budget variance to the budgeted amount of overhead. Budgeted amount ছিল 1,05,000, মানে এইটা ছিল স্ট্যান্ডার্ড। এটা যদি স্ট্যান্ডার্ড হয় আর যেহেতু আনফেভারেবল ছিল, সো বোঝাই যাচ্ছে অ্যাকচুয়ালটা বেশি, তার মানে অ্যাকচুয়ালটা হলো 1,05,000 প্লাস 1,06,000। আচ্ছা, এরপরে আসবো আমরা ওভার অ্যাপ্লাইড না আন্ডার অ্যাপ্লাইড। তো ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড বের করি বা যে কোনো ভ্যারিয়েন্স বের করার জন্য আসলে অ্যাকচুয়াল অ্যামাউন্টটা জানা দরকার, এটা ছাড়া বের করা সম্ভব না। একটা পাওয়া গেছে 1,06,000। তো ফিক্সড ওভারহেড ডিউরিং দ্য মান্থ ওয়াজ, এটা অ্যাপ্লিকেশনের বেসিসে আসলে উত্তরটা সাজাইছে, সো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে অ্যাকচুয়াল রিজনটা কি হতে পারে। আচ্ছা, 1,06,000 overhead is allocated using direct labor hours. এটার বেসিস হচ্ছে direct labor hour. The budget called for 105 of fixed overhead cost and 15,000 direct labor hours. তাহলে আমরা রেটটা পেয়ে গেছি, রেটটা হলো $7 per direct labor hour। $7 per direct labor hour যদি হয়। During the period, the company produced 8,000 units at 2 direct labor per unit. The company had 16,000 direct labor hours. যখন 7,500 প্রোডাকশন করার কথা, সেই জায়গায় সে বেশি প্রোডাকশন করছে এবং প্রতি ইউনিটের জন্য 2 লেবার আওয়ার বরাদ্দ, সেই হিসাবে তার লাগছে 16,000 ডিরেক্ট লেবার আওয়ার্স। তাহলে 16,000 ডিরেক্ট লেবার আওয়ার্স, দ্যাট মিন্স দিস ইজ দ্য অ্যাকচুয়াল লেবার আওয়ার। আমরা একটু প্রিভিয়াস 1 নাম্বার ম্যাথের দিকে ফিরে যাই। অ্যাকচুয়াল লেবার আওয়ার ইনটু দ্য স্ট্যান্ডার্ড রেট, ওভারহেড অ্যাপ্লাইড রেট, অ্যাপ্লিকেশন রেটটা লাগবে আমাদের। তো অ্যাকচুয়াল লেবার আর এতক্ষণ জানা ছিল না আমাদের, সেটা পেয়ে গেছি 16,000। স্ট্যান্ডার্ড রেট হলো 7, দ্যাট মিন্স 1,12,000। এটা হলো অ্যাপ্লাইড, এটা অ্যাপ্লাইড। হ্যাঁ, এমসিকিউ এর অপশনগুলো সাজাইছে ওভার অর আন্ডার অ্যাপ্লাইড এর বেসিসে, শুধু ফেভারেবল আনফেভারেবল থাকে নাই। সো ফেভারেবল আনফেভারেবল যেহেতু প্রশ্নটা সাজাইছিল, ওই পর্যন্ত কিন্তু একটা প্রশ্ন তৈরি করতে পারতো যে আসলে
তার বাজেটেড 1,05,000 হলে তার কত, অ্যাকচুয়ালটা কত। তো এই 1,05,000 সাথে 1 যোগ করে কিন্তু আমরা একটা বের করছি। এটাও কিন্তু একটা আনসিন ইনফরমেশন যেটা আমাদেরকে বের করতে হয়েছে। সো ওই পর্যন্ত একটা প্রশ্ন হতে পারে। বাট যেহেতু ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড দিয়ে প্রশ্নটা আসছে, সো আমরা অ্যাপ্লাইডটা পেয়ে গেছি আর অ্যাকচুয়ালটাও পেয়ে গেছি। অ্যাকচুয়াল হলো 1,06,000। তাহলে এখন তো বলাই যায় অ্যাকচুয়াল আর নিচে অ্যাপ্লাইড। অ্যাপ্লাইড হলো 1,12,000, ডিফারেন্স হলো 6,000। তাহলে এটা কি ওভার অ্যাপ্লাইড না আন্ডার অ্যাপ্লাইড? ওভার অ্যাপ্লাইড is ওভার অ্যাপ্লাইড। ওভার অ্যাপ্লাইড মানে ক্রেডিট 6,000 greater than the actual fixed overhead cost for the period, so fixed overhead was over applied 6,000. অঙ্কটা একেবারে সহজ বলা যাবে না, কারণ দুইটা ইনফরমেশনকে আপনাকে টেনে বের করতে হয়েছে। মোটেও সহজ না এটা, অন্তত এখন গল্প করতেছি তাই সহজ মনে হচ্ছে, বাট অল্প সময় নিয়ে বের করার জন্য একটু ট্রিকি বলা যায়। পরপর দুইটা ইনফরমেশনকে টেনে হিসেবে বের করাটা একটু ডিফিকাল্ট। আবার মোরওভার এটা নিয়ে গেছে আবার অনেক পেছনে, ফেভারেবল আনফেভারেবল এর কাছে নিয়ে যাওয়ার কারণে একটু সময় লাগতে পারে। সময় বেশি লাগবে না, বাট মানে সঠিক ডিসিশনে আসতে একটু সময় লাগতে পারে। বেশ ট্রিকি। এটা আমি ট্রিপল স্টার দিয়ে রাখছি ম্যাথটাকে। 228 ভেরি ইম্পর্টেন্ট এটা। 29 এটা দিয়ে শেষ করবো আজকের মতো। এর পেছনে নিচে যত যাবেন সব ঘুরে ফিরে একই জিনিস, মানে সেম বডি দিয়ে জাস্ট প্রশ্নগুলোকে ভিন্ন ভিন্ন ডাইমেনশনে সাজাইছে। The Fairber company employs a normal or non-standard আগেরটা কিন্তু আপনি কনফার্ম করছিল যে স্ট্যান্ডার্ড কস্টিং ফলো করে, এটাকে বলছে নন স্ট্যান্ডার্ড অ্যাবজর্পশন কস্ট সিস্টেম। নরমাল অ্যাবজর্পশন কস্ট তারা ফলো করে। অ্যাবজর্পশন কস্ট আমরা বুঝি যে প্রতিটা ফিক্সড কস্টকেই ইউনিটের মধ্যে ভাগ করে দেওয়া হয়, পার ইউনিট ফিক্সড কস্টটাকে পার ইউনিট বেসিসে দেখা হয়। The following information is from the financial records. The manufacturing cost 25 lakhs. Cost of goods manufactured was 24.25. Applied factory overhead was 30% of total manufacturing cost. কারণ এখান থেকে আমরা কিন্তু অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেড টেনে বের করতে পারবো, কোনো সমস্যা হবে না। The total manufacturing cost at 30%, that means 25 লাখ। 25 লাখের 30% বের করে রাখি। 25 লাখের 30% কত? 7.5 হয় না? 7.5 লাখ। Okay. Factory overhead was applied to production. Factory overhead was applied to production at a rate of 80% of direct labor cost. Factory overhead was applied to production at a rate of 80% of direct labor cost. Direct labor cost কি এখানে আছে? নাই। Work in process inventory at January 1 was 75% of work in process inventory at December 31st. আচ্ছা, আমরা কিন্তু work in process কত সেটাও জানি না। Okay. Fairber company's total direct labor cost for the year. Total direct labor cost for the year. বেশ জটিল একটা ব্যাপার। ভালোই জটিল। Direct labor cost for the year. কোনো ক্লু কি পাওয়া যাচ্ছে এখান থেকে? ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে কি কি আছে বলেন তো? ইনগ্রেডিয়েন্টস গুলা কি? আমরা চেষ্টা করি। material, labor, and fixed overhead. Direct material plus direct labor plus Manufacturing overhead. overhead, এই তিনটা মিলে যদি এইটা হয়, আচ্ছা তারপরের স্টেপে কি থাকে? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড
পরের স্টেপই তো, তাই না? হুম। ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে ওয়ার্কিং প্রসেসের অ্যাডজাস্টমেন্ট হলে তবেই কিনা এটা এই স্টেজটা পাই আমরা। হ্যাঁ। সো এইখানে একটা ক্লু আছে মনে হয়, দেখেন তাহলে ওয়ার্কিং প্রসেসের ইনভেন্টরিটা পাওয়া যাবে। ওয়ার্কিং প্রসেসটা আমরা বের করে নিলি 75,000 বলা যায় তো, এই দুটা ডিফারেন্স 25 লাখ আর 24,25,000। তার মানে এটা ওয়ার্কিং প্রসেস অ্যাডজাস্টমেন্ট। রাইট, মানে যেটা কেন বাড়ছিল, বাড়তি অর্থাৎ বিগিনিং আর এন্ডিং এর যে ডিফারেন্সটা, হ্যাঁ এটাই সেটা এটা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড। ওকে, তারপরে ওয়ার্কিং প্রসেস যদি আমরা জানতে পারি, বেশ জটিল লাগতেছে আমার কাছে। Factory overhead was applied to the production at a rate of 80% of direct labor cost. এখন কথা হলো আমরা তো direct labor cost-ই জানি না, তারপর না আবার 80% এর বিষয়। একটু চিন্তা করেন তো কোনো ক্লু বের করা যায় কিনা। উত্তর দেখলে তো পারবোই, কিন্তু একটু ভাঙা দেখ। আমি অঙ্কটা করছি কিন্তু আমি ভুলে গেছি। আগের গুলা যত মানে না দেখেও করা গেছে, এটা কিন্তু একটু জটিল আছে। Cost of goods manufactured applied factory overhead 30% of total manufacturing cost. আচ্ছা, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট একটু পাওয়া যাচ্ছে আস্তে আস্তে। দেখেন টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, এটা বাদ দেন, এটা বাদ দিলে কি হয়? প্রাইম কস্ট। আচ্ছা, প্রাইম কস্ট পাওয়া যায়, রাইট। প্রাইম কস্ট 25 lakhs 17,50,000 মাইনাস 7,50,000, 17,50,000। ওকে, পেয়ে গেছি আমরা, অঙ্ক হয়ে গেছে, কাছাকাছি চলে আসছি। আচ্ছা, এইটা যদি অ্যাপ্লাইড ওভারহেড হয়, এটা কি অন্তত ওভারহেড? আচ্ছা, আর বলছে ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ অ্যাপ্লাইড টু দ্য প্রোডাকশন এট এ রেট অফ 80%। তাহলে এখান থেকে রিভার্স করলে কিন্তু হবে, তাই না? ডাইরেক্ট লেবার কস্ট 80%। দ্যাট মিন্স ডাইরেক্ট লেবার কস্ট 80 মিনিট 7,50,000 হলে হ্যাঁ, পরে হচ্ছে কি 100% হচ্ছে কি আপনার ডাইরেক্ট লেবার। এক্স্যাক্টলি, এটাই হলো ক্লু। তাহলে এটাকে কত 80 তে ভাগ দিব না, 7.5 লাখকে 7.5 ডিভাইড বাই 0.8, get into 100 10 9,37,000। কিছু লাগতো না, আমরা এত কিছু বের করছি, এটা কিছু লাগতো না। ওকে, পেয়ে গেছি, উত্তর হয়ে গেছে 9,37,500। সো কোনো কিছুর দরকার নাই, আমরা একটু ট্রাই করছি আর কি। এখন একটা ফ্রেশ প্রেজেন্টেশন দিই, তাহলে সহজে। ওয়ার্কের প্রসেসেরও দরকার ছিল না, কোনো কিছুই লাগবে না। কথা হলো এইটাই হলো মূল ক্লু। Applied factory overhead was 30% of total manufacturing cost. So first আমাদেরকে বের করতে হবে applied factory overhead কত। So 30% of manufacturing cost হলো এইটা, so it will be 7.5 লাখ। আচ্ছা, overhead এর ক্লুটা হচ্ছে এইটা, so overhead was applied to the production at a rate of 80%. অর্থাৎ ডাইরেক্ট লেবার যদি 100 টাকা হয়, ফ্যাক্টরি ওভারহেড হয় 80 টাকা। So direct labor would be 750 divided by 0.8 equals to 9,37,500। শেষ। তার মানে আমাদের কনফিউজ করার মতো যথেষ্ট ইনফরমেশন এখানে ছিল, বাট চেষ্টা করতে করতে পারা গেছে। এই হলো প্রশ্নের ধরন, প্রশ্নের মান। বাট যে কোনো প্রশ্নে হাত দেন না কেন, ওইটাকে 3 থেকে 4টা এমসিকিউ এ কনভার্ট করা সম্ভব টেনে হিসেবে। সো ওভার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইডটা হলো মোস্ট মানে ইম্পর্টেন্ট কনসার্ন এই চ্যাপ্টারটার জন্য, এই সেগমেন্টের জন্য। আর কিভাবে ওভারহেড কস্ট বের করা যায়, এটা তো ওই স্টেপটা সবচেয়ে সহজ। পরের স্টেপটা হলো ওভার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড এন্ড ডেবিট অর ক্রেডিট।
আর সাথে কিছু ট্রিকি প্রশ্ন আছে, এই মোটামুটি ওভারহেড রিলেটেড ওভারঅল ফাংশন। এখানে আছে 218 নাম্বার থেকে একটা ধারণা দিয়ে দিই, হয়তো আছে 218 থেকে 262, 44টা কোশ্চেন টোটাল 44। এর মধ্যে হয়তো ম্যাক্সিমাম 4টা পাবেন একটু দুর্বোধ্য টাইপের। আমার কাছে 2-3টা এরকম একটু খুব মানে বেশি ট্রিকি মনে হয়েছে, বাট কয়েকবার পড়ার পরে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে অলরেডি, সমস্যা নাই। বাকি 40টার মধ্যে আসলে 10টা বেছে বেছে করলে দেখবেন ওই 40টা কভার হয়ে গেছে। একই সেম ইনফরমেশন সেম কস্ট রিপোর্ট দিয়ে অনেকগুলো অঙ্ক তৈরি করা আছে। এই হলো আপনার ওভারহেড অ্যালোকেশন। তো কি তৈরি ভাইয়ের অভিমত কি? মিসিং করছি না আমি বলতেছি আপনার আজকের এক্সপেরিয়েন্সটা কি? না, ভালো তো, আমি তো খুব এনজয় করি। ওকে, আমার এই গ্যাপ হচ্ছে আসলে, অনেকদিন গ্যাপ পড়ে গেছে আমার মাঝখানে। তা হবে, চাকরি বাকরি করলে ওগুলো টুকটাক গ্যাপ পড়বেই, কোনো ব্যাপার না, জাস্ট কনসিস্টেন্ট থাকলেই হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে পর্যন্ত থাক, বাকিগুলো একটু টাচ করেন, মাঝখানে 1-2 দিন যাবেন, বাকি ওটা হয়ে যাবে। আর 30টার মতো আছে, 30টাও নাই, সবগুলো দরকার নেই। এর মধ্যে কিছু কনসেপচুয়াল আছে, কনসেপচুয়াল প্রশ্নগুলো একটু বেশি বেশি করেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি বেশি আমি এগুলো করবো। কারণ এখানে কিন্তু ম্যাথ কোশ্চেন বেশি আসতেছে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মান্না ভাই। ওয়ালাইকুম ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ।